গত ক্লাসে আমরা শিখেছিলাম ক্ষারের সম্পর্কে। আজ আমরা লবণ সম্পর্কে জানব। দেখো, ফার্স্ট অফ অল তোমার জানতে হবে লবণ কি এবং লবণের কয়েকটি উদাহরণ। তো লবণ বলতে আমরা কি বুঝি? সাধারণত আর্হেনিয়াসের তথ্য অনুযায়ী লবণ বলতে বোঝানো হয় যে সমস্ত যৌগের অণুগুলি বিক্রিয়ার ফলে H+ আয়ন ছাড়াও অন্যান্য ক্যাটায়ন তৈরি করতে পারে এবং OH- আয়ন ছাড়াও অন্যান্য অ্যানায়ন উৎপন্ন করতে পারে, তাদেরকে বলা হয় লবণ। যেমন দেখো, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হলো একটা লবণ। কারণ হলো এটাকে যখন জলীয় দ্রবণে বিয়োজিত করা হয়, তো সোডিয়াম ক্লোরাইড নামক এই যৌগটির অণুগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে লবণ হলো এমন একটি যৌগ যার অণুগুলি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন অথবা OH- আয়ন। এখানে H+ আয়ন বলতে বোঝানো হয়েছে ক্যাটায়ন, কিন্তু এখানে কি হয়েছে দেখো তো, সোডিয়াম আয়ন, Na আয়ন এবং Cl- অ্যানায়ন উৎপন্ন হয়েছে। দেখো, তো এটাকে প্লাসটাকে বলা হয় ক্যাটায়ন আর মাইনাস থাকলে বলা হয় অ্যানায়ন। তো এখানে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে Na+ এবং Cl- আয়ন উৎপন্ন হয়েছে, তাই NaCl হলো একটা লবণের উদাহরণ। নেক্সট, প্রকৃতি অনুযায়ী লবণ কত প্রকার ও কি কি? সাধারণত তার প্রকৃতি অনুযায়ী লবণকে 3টি ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয়, দেখো, সমিত লবণ। তো সমিত লবণ কি? প্রায় সময় আসে যে সমিত লবণ কি এবং সমিত লবণের কয়েকটি উদাহরণ দাও। তোমরা কিভাবে বলবে? দেখো, সমিত লবণ বলতে বোঝানো হয় কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতু বা ধাতু সদৃশ্য কোনো মূলক দ্বারা যদি সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যায় এবং তার ফলে যে লবণ তৈরি হয় তাকে বলা হয় সমিত লবণ। যেমন দেখো, NaCl, CaSO4, এই দুটো হলো সমিত লবণের উদাহরণ। NaCl মিন্স কি? সোডিয়াম ক্লোরাইড, আর CaSO4 মানে হলো ক্যালসিয়াম সালফেট। এই দুটো হলো সমিত লবণের উদাহরণ। কারণ অ্যাসিডের যে H+ আয়নগুলি থাকে ওইগুলি ধাতু বা ধাতু সদৃশ্য মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে এই লবণগুলি তৈরি হয়, তাই তাদেরকে সমিত লবণ বলা হয়। আম্লিক লবণ এবং ক্ষারকীয় লবণের ডেফিনেশন তেমন আসে না। তো আম্লিক লবণে তোমরা কি শিখবে? উদাহরণ শিখবে। আম্লিক লবণের উদাহরণ হলো NaHSO4, তার নামটা হলো সোডিয়াম বাইসালফেট। NaHSO4 মানে হলো সোডিয়াম বাইসালফেট, আর NaHCO3 মানে হলো সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট, ক্ষারকীয় লবণ। ক্ষারকীয় লবণের উদাহরণ হলো CuOH, ব্রেনে রাখবে Cl, আর সম্পূর্ণ থার্ড বক্সে রেখে দেবে। এটার নাম হলো কপার ক্লোরাইড, অর্থাৎ ক্ষারকীয় কপার ক্লোরাইড। PbOHNO3, Pb মিন্স লেড, NO3 থাকলে বলবো আমরা নাইট্রেট। ক্ষারকীয় লেড নাইট্রেট, এগুলো হলো তাদের উদাহরণ। দেখো আবার বলছি, সমিত লবণ মানে হলো NaCl, CaSO4, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট। আম্লিক লবণ হলো সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট। ক্ষারকীয় লবণ হলো কপার ক্লোরাইড, আর এখানে হলো লেড নাইট্রেট। এই হলো ক্ষারকীয় লবণের উদাহরণ। তারপর দেখবে যুগ্ম লবণ। যুগ্ম লবণের কয়েকটি উদাহরণ দাও। যুগ্ম লবণের উদাহরণ হলো ফটকিরি, ফটকিরি। আরেকটা হলো মোর লবণ। ফটকিরি এবং মোর লবণ এই দুটো হলো যুগ্ম লবণের উদাহরণ। তারপর আসো জটিল লবণ। জটিল লবণের উদাহরণ হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত হলো ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড।
পটাশিয়াম ফেরোসায়ানাইড হলো জটিল লবণের উদাহরণ। তারপর পড়বে মিশ্র লবণ। কয়েকটি মিশ্র লবণের উদাহরণ দাও। মিশ্র লবণের উদাহরণ হলো সোডিয়াম পটাশিয়াম কার্বনেট। সোডিয়াম পটাশিয়াম কার্বনেট। সোডিয়াম পটাশিয়াম কার্বনেট হলো একটি মিশ্র লবণের উদাহরণ। ওই লবণের কয়েকটি ব্যবহার দেখো। লবণ আমরা কোন কোন কাজে ইউজ করে থাকি তার কয়েকটা ইউজ লিখতে বলেছে। লবণের ফার্স্ট ইউজ লিখবে যে কীটনাশক জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়। কীটনাশক এবং জীবাণুনাশক রূপে লবণকে ইউজ করা হয়। কীটনাশক বলতে কি বোঝানো হয়, যে বিভিন্ন শস্য ক্ষেত্রে যখন বিভিন্ন আণুবীক্ষণিক হোক বা ছোট ছোট পোকাগুলি হোক, যখন ওই শস্যগুলিকে ক্ষতি করে, ওই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ওষুধগুলি ইউজ করে থাকি আমরা, সেগুলিকে বলা হয় কীটনাশক। এই কীটনাশক রূপে বা বিভিন্ন জীবাণুনাশক রূপেও লবণকে ব্যবহার করা হয়। তারপর পড়বে বিকারক হিসাবে CuSO4 লবণ ব্যবহার করা হয়। বিভিন্ন বিকারক হিসাবে CuSO4 মানে কি, কপার সালফেট নামক যে লবণটা আছে ওটাকে ইউজ করা হয়। নেক্সট, কস্টিক সোডা প্রস্তুতিতে NaCl লবণ ব্যবহৃত হয়। তো কস্টিক সোডা তৈরি করতে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড নামক লবণটি ইউজ করা হয়। নেক্সট, ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। বিভিন্ন লবণগুলিকে ধাতু নিষ্কাশনের জন্য ইউজ করা হয়। দেখো, এখন যেগুলো নিয়ে আলোচনা করব এগুলোর মধ্যে একটা না একটা পরীক্ষা আসে। যেমন দেখো, ব্লিচিং পাউডারের সংকেত, রাসায়নিক নাম, তারপর আসতে পারে তার ব্যবহার, এগুলি লিখো। ফার্স্ট অফ অল, রাসায়নিক নাম। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তো ব্লিচিং পাউডার তৈরি হয় কীভাবে? একটা ব্লিচিং পাউডার তৈরি হতে গেলে তার জন্য একটা ক্যালসিয়াম পরমাণু, একটা অক্সিজেন পরমাণু আর দুটো ক্লোরিন পরমাণুর প্রয়োজন হয়। অর্থাৎ একটি ক্যালসিয়াম পরমাণু, একটি অক্সিজেন পরমাণু আর দুটো ক্লোরিন পরমাণু নিয়ে ব্লিচিং পাউডার তৈরি হয় এবং তার রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ব্লিচিং পাউডারের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত, আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত হলো Ca ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে OCl, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর Cl। এটা হলো তার আণবিক সংকেত। গঠন সংকেত, তো গঠন সংকেত হলো Ca হলো ধাতু, Ca লিখলে Ca একদিকে থাকবে OCl আর একদিকে থাকবে Cl। এটা হলো তার গঠন সংকেত। নেক্সট, যে ব্লিচিং পাউডারের ব্যবহার লিখো। তো ব্লিচিং পাউডার সাধারণত বিভিন্ন পানীয় জলের যে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। পানীয় জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত করা হয়। নেক্সট, ক্লোরোফর্ম তৈরিতে ব্লিচিং পাউডার নামক যৌগটির প্রয়োজন হয়। ক্লোরোফর্ম প্রস্তুতিতে ব্যবহৃত হয়। নাম্বার 3, বস্ত্র ও কাগজ শিল্পে বিরঞ্জক পদার্থ রূপে ব্যবহার করা হয়। এগুলি হলো ব্লিচিং পাউডারের সংকেত, নাম এবং তার ব্যবহার। নেক্সট, কস্টিক সোডার সংকেত, রাসায়নিক নাম এবং ব্যবহার লিখো। কস্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড মিন্স NaOH, অর্থাৎ তার আণবিক সংকেত হবে NaOH। এখানে সোডিয়ামের পরমাণু থাকবে একটি, অক্সিজেনের পরমাণু থাকবে একটি এবং হাইড্রোজেনের পরমাণু থাকবে একটি। যেমন দেখো NaOH, তাহলে এখানে Na আছে একটা, তার সাথে কি যুক্ত হয়েছে? O যুক্ত হয়েছে একটা এবং একটা H যুক্ত হয়েছে। অর্থাৎ একটি সোডিয়ামের পরমাণু, একটি অক্সিজেনের পরমাণু এবং একটি হাইড্রোজেনের পরমাণু নিয়ে তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ কস্টিক সোডা। এবং কস্টিক সোডার ব্যবহার হলো, এগুলি কাগজ ও সাবানের শিল্প উৎপাদনে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে কাগজ, বিভিন্ন কাগজগুলো ইউজ করে থাকি, ওই কাগজ এবং বিভিন্ন সাবান তৈরি করতে গেলে এই কস্টিক সোডার প্রয়োজন হয়ে থাকে। নেক্সট, সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়। সোডিয়াম নামক যে ধাতুটা আছে ওটাকে নিষ্কাশিত করার জন্য, অর্থাৎ নিষ্কাশন করার জন্য কস্টিক সোডা ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম শোধনে ও পরীক্ষাগারে বিকারক রূপে ইউজ করা হয়। পেট্রোলিয়াম শোধনে, অর্থাৎ যখন মাটি থেকে পেট্রোলিয়ামটা তোলা হয়, এটা তো পরিশুদ্ধ থাকে না, এটাকে শোধন করার জন্য কস্টিক সোডার প্রয়োজন হয় এবং বিভিন্ন পরীক্ষাগারে বিকারক রূপেও কস্টিক সোডাকে ব্যবহার করা হয়। তারপর দেখো,
বেকিং সোডার সংকেত, রাসায়নিক নাম ও ব্যবহার। তো বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ তার আণবিক সংকেত হলো NaHCO3। NaHCO3 এটা হলো তার আণবিক সংকেত। এখানে একটি সোডিয়াম পরমাণু, একটি হাইড্রোজেন পরমাণু, একটি কার্বন পরমাণু এবং 3টি অক্সিজেন পরমাণু আছে। তো একটা হাইড্রোজেন, একটা সোডিয়াম, একটা কার্বন এবং 3টি অক্সিজেনের পরমাণু নিয়ে এই সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়, যাকে বলা হয় বেকিং সোডা। এবং এই বেকিং সোডাকে কীভাবে প্রস্তুত করা হয় বলো? বেকিং সোডাকে সোডিয়াম কার্বনেট একটা কিছু পাত্রে নিয়ে যদি তার মধ্য দিয়ে অতিরিক্ত পরিমাণ কার্বন অক্সাইড গ্যাস চালনা করা হয়, সোডিয়াম কার্বনেটের কোনো একটি দ্রবণ নিয়ে তার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়, তখনই সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। বেকিং সোডার ব্যবহার। বেকিং সোডা অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে ইউজ করা হয়। পাশে দেখো, অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। 2 নম্বর, বিভিন্ন বেকারিগুলির মধ্যে বিস্কুট বা রুটি এগুলি প্রস্তুত করার জন্য বেকিং সোডা ইউজ করা হয়। নাম্বার 2। নাম্বার 3, অ্যান্টাসিডের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। অ্যান্টাসিডের উপাদান হিসাবেও বেকিং সোডাকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো তোমরা কি শিখলে দেখো তো? বেকিং সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম বাইকার্বনেট, আণবিক সংকেত Na, আণবিক সংকেত হলো NaHCO3। প্রস্তুতি হলো যদি সোডিয়াম কার্বনেটকে নিয়ে, অর্থাৎ সোডিয়াম কার্বনেটের দ্রবণ নিয়ে তার মধ্যে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয়, তখন এটি সোডিয়াম বাইকার্বনেটে তৈরি হয়ে যায়, অর্থাৎ বেকিং সোডা উৎপন্ন হয়। তার ব্যবহার, অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়। তারপর রুটি, বিস্কুট ইত্যাদি প্রস্তুতি বিভিন্ন বেকারিগুলির মধ্যে ব্যবহার করা হয়। নেক্সট, অ্যান্টাসিডের উপাদান হিসাবেও এগুলিকে ব্যবহার করা হয়। তারপর দেখো, কাপড় কাচার সোডার সংকেত, রাসায়নিক নাম, প্রস্তুতি এবং ব্যবহার। তো কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তো এখানে কি হয় দেখো, দুটো সোডিয়ামের পরমাণু, একটি কার্বন পরমাণু এবং 3টি অক্সিজেনের পরমাণু নিয়ে তৈরি হয় কাপড় কাচার সোডা, অর্থাৎ সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। তো তার আণবিক সংকেত তোমরা দেখলে যে Na2CO3 10H2, অর্থাৎ 10 অণু জল থাকে তার সাথে। দেখো, কাপড় কাচার সোডা কিভাবে তৈরি করা হয়? সাধারণত সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম বাইকার্বনেটকে মিশিয়ে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা হয়, তাহলে সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়, আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখন এই সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমরা 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তখন সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট উৎপন্ন হয়ে যাবে, অর্থাৎ কাপড় কাচার সোডা উৎপন্ন হবে, সাথে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। মনে রাখবে, এই যে ট্রায়াঙ্গেল মতো শেপটা আছে, এটার মানে হলো তাপ দেওয়া, অর্থাৎ হিট করা। তো কি বুঝলে দেখো, যদি বলে যে কাপড় কাচার সোডা কিভাবে প্রস্তুত করা হয়, বলবে যে সোডিয়াম কার্বনেটের সাথে অ্যামোনিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় যদি 30 থেকে 40 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করানো হয়, তখন সোডিয়াম বাইকার্বনেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তারপর বলবে যে সোডিয়াম বাইকার্বনেটকে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে তখন কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট উৎপন্ন হয়ে যায়, সাথে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। নেক্সট দেখো, কাপড় কাচার সোডার ব্যবহার। তো কাপড় কাচার সোডা সাধারণত বিভিন্ন কাগজ, বয়ন ও রেশম শিল্পে ব্যবহৃত হয়। তাছাড়া কাঁচ, সাবান ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তারপর রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত করা হয়। এই 3টি হলো কাপড় কাচার সোডার ব্যবহার। তারপর রয়েছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত, রাসায়নিক নাম, প্রস্তুতি এবং ব্যবহার। দেখো, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট
হাইড্রেট। ক্যালসিয়াম সালফেট হেমি হাইড্রেট হলো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম। তার আণবিক সংকেত হলো 2CaSO4 H2O। 2CaSO4, H2O হলো তার আণবিক সংকেত। তো এখানে দেখো কিভাবে এই প্লাস্টার অফ প্যারিসকে উৎপন্ন করা হয়। সাধারণত জিপসাম চূর্ণ অর্থাৎ খনিজ জিপসাম চূর্ণ, এই যে 2CaSO4, 2H2O, এটা বলা হয় জিপসাম চূর্ণ। জিপসাম চূর্ণ, খনিজ জিপসাম চূর্ণকে নিয়ে যদি তার মধ্যে 10 ডিগ্রি সি থেকে 120 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করানো হয়, তখনই তৈরি হয়ে যায় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট এবং সাথে 3 অণু জল উৎপন্ন হয়। আবার দেখো এই প্লাস্টার অফ প্যারিসের বিভিন্ন ব্যবহারগুলি কী কী। বিভিন্ন ডালাইয়ের কাজে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। তাছাড়াও মূর্তি প্রস্তুতি, বিভিন্ন মূর্তি যে বানানো হয় ওই মূর্তি প্রস্তুতিতেও প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। তারপর ঘরের যে দেওয়াল প্লাস্টার করা হয় আমাদের, ওই প্লাস্টার অফ প্যারিস দিয়ে ঘরের দেওয়ালও প্লাস্টার করা হয়। এ হলো প্লাস্টার অফ প্যারিসের বিভিন্ন ব্যবহারগুলি। তারপর দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন প্রায় সময় আসে যে প্লাস্টার অফ প্যারিসকে দীর্ঘদিন রেখে দিলে জমাট বেঁধে যায় কেন? প্লাস্টার অফ প্যারিসকে দীর্ঘদিন রেখে দিলে জমাট বেঁধে যায় কেন? তার আনসারটা তোমরা এইভাবে বলবে যে প্লাস্টার অফ প্যারিসকে দীর্ঘদিন রেখে দিলে এটি জমাট বেঁধে যায়। কারণ হলো প্লাস্টার অফ প্যারিস অর্থাৎ 2CaSO4, H2O, এই প্লাস্টার অফ প্যারিস কি করে জলের সাথে বিক্রিয়া করে, যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে জলীয়বাষ্পগুলো রয়েছে ওই জলের সাথে প্লাস্টার অফ প্যারিস বিক্রিয়া করে আবার পুনরায় জিপসাম চূর্ণে পরিণত হয়ে যায় এবং সেই জিপসাম চূর্ণটা হলো একটা কঠিন পদার্থ। তাই প্লাস্টার অফ প্যারিসকে দীর্ঘদিন বায়ুতে রেখে দিলে এটি শক্ত হয়ে যায় বা কঠিনে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা কিভাবে বলবে যে প্লাস্টার অফ প্যারিসকে দীর্ঘদিন বায়ুতে রেখে দিলে বা মুক্ত অবস্থায় রেখে দিলে এটি জমাট বেঁধে শক্ত হয়ে যায়। কারণ হলো প্লাস্টার অফ প্যারিস জলীয়বাষ্পের জলের সাথে বিক্রিয়া করে জিপসাম চূর্ণে পরিণত হয়, তাই এটি শক্ত হয়ে যায়।